আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীগণ, লাইভে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব ট্রান্সফরমেশন অফ নাউন্স। তাহলে আমরা গতকাল 96 পর্যন্ত এগুলো সব আলোচনায় শেষ করেছিলাম। তাহলে আমরা শুরু করি ট্রান্সফরমেশন অফ নাউন্সের। এখন একটা বিষয়, সেটা দেখেন, আমরা যে নাউন 5 প্রকার পড়ে আসলাম ট্রেডিশনাল গ্রামার অনুসারে। তো এই নাউনগুলোর মধ্যে আবার পারস্পরিক রূপান্তর করা যায় কিভাবে? ধরেন একটা প্রপার নাউন আছে, এটাকে আমি কমন নাউন করতে পারবো। তারপরে ম্যাটেরিয়াল নাউন আছে, সেটাকে কমন নাউন করতে পারবো। আবার ধরেন অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, সেটাকে কমন নাউন করতে পারবো। আবার কমন নাউন আছে, সেইটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিবর্তন করতে পারবো। যে যাক, আমরা ধারাবাহিকভাবে দেখা শুরু করি। তো শুরুতেই যে ঝামেলাটা আছে সেটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে প্রপার নাউনের যখন আমরা তুলনা করতে যাই, এই তুলনা মানে ওই আমরা যে অ্যাডজেক্টিভের তুলনা, আসলে সেই তুলনা না। এখানে হল একটার জায়গায় আর একটাকে রিপ্লেস করা। কিরকম বলা হচ্ছে যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঠিক আছে, ঢাকাটা হচ্ছে বাংলাদেশের রাজধানী। এখন ঢাকাকে আমি লন্ডনের সাথে তুলনা করতেছি, আমাদের ঢাকাটাই আমাদের কাছে লন্ডন। যে ঢাকা ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ, তার মানে কি ওই যে ওই স্থানটাকে আর একটা স্থানের সঙ্গে ওই যে বললাম সাদৃশ্য বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করতেছি। যেমন আমি বসবাস করতেছি বগুড়া, তো বগুড়ার ক্ষেত্রে অনেকে মানে যেমন আমি এখানে বসবাস করতেছি সাপোজ জামিলনগরে, যে জানেসভা হাউজিং এর, এক্ষেত্রে অনেকে বলে যে এটা হলো বগুড়ার গুলশান। তো আসলে এটা কি গুলশান? গুলশান না, গুলশানের সঙ্গে এর সাদৃশ্য বোঝাচ্ছি বিভিন্ন কারণে, এর তুলনাটা দিচ্ছি। যেমন এক সময় নারায়ণগঞ্জকে প্রাচ্যের কি বলা হতো? ড্যান্ডি বলা হতো। তো নারায়ণগঞ্জ ইজ কল্ড দ্য ড্যান্ডি অফ দ্য ইস্ট। তো এই ক্ষেত্রে নারায়ণগঞ্জকে আমি বোঝাচ্ছি, মানে ড্যান্ডি দ্বারা নারায়ণগঞ্জকে বোঝাচ্ছি, সরাসরি নারায়ণগঞ্জ বা ড্যান্ডিকে বোঝাচ্ছি না। তো যাক, আমরা শুরু করি। দেখেন, সাদৃশ্য তুলনা করলে তুলনীয় প্রপার নাউনটা কমন হয়ে যায়, আর কমন নাউনটির পূর্বে এক্ষেত্রে আর্টিকেল বসবে। কারণ সাধারণত প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিছু এক্সেপশন আছে। এই যে নদীর নাম, তারপরে বিখ্যাত ভবনের নাম, এই যে লিস্টগুলো আছে, সাগরের নাম, দিকের নাম, যা হোক বিভিন্ন ধর্মগ্রন্থের নাম, এই প্রপার নাউনগুলো বাদ দিয়ে অন্য যেগুলো আছে সাধারণত প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। যখন আমরা কম্পেয়ার করব, কম্প্যারিজনের ক্ষেত্রে, তখন কিন্তু এর আগে আমাদেরকে মানে প্রপার নাউনকে যখন কমন নাউন হিসেবে ইউজ করব, তুলনা করে, সাদৃশ্য তুলনা করে, সেক্ষেত্রে তখন সেটা কি হবে? সেটা কমন নাউন হয়ে যাবে, আর ওর আগে এ বা এন বসবে সাধারণত। আর যদি আমরা নির্দিষ্ট করে দিই, যেমন আইসি ইউ আর এ নজরুল, মানে তার লেখার মধ্যে এতই বিদ্রোহী ঝাঁজ আছে, আমি বলতেছি আইসি ইউ আর এ নজরুল, আরে তুমি তো দেখছি নজরুল। অথবা সে ভালো ডান্স করতেছে, আমি বলতেছি আইসি ইউ আর এ মাইকেল জ্যাকসন। তো আসলে সে মাইকেল জ্যাকসন না, মাইকেল জ্যাকসনের মতো একজন। এখন যখন আমি বলতেছি তুমি তো বাংলাদেশের নজরুল, ঠিক আছে, ইউ আর দ্য নজরুল অফ বাংলাদেশ, মানে ইউ আর দ্য কাজী নজরুল। এই যে অফ বাংলাদেশ, স্থান দিয়ে আমি কি বললাম? সুনির্দিষ্ট করে দিলাম, স্পেসিফিক করে দিলাম। সেক্ষেত্রে কি হবে? তার আগে দা বসবে। তাহলে দেখেন, নেলসন ম্যান্ডেলা একজন ব্যক্তি, আর আব্রাহাম লিঙ্কন আরেক ব্যক্তি। এখন আমাদের যেটা উৎকৃষ্ট ব্যক্তি, তার সাথে অপেক্ষাকৃত তার চেয়ে ইনফেরিয়র, আর কি তার চেয়ে
সেক্ষেত্রে আমরা কি করব, সুপিরিয়র পার্সনের সাথে অপেক্ষাকৃত ইনফিরিয়র ব্যক্তির তুলনা করব, তখন সুপিরিয়র পার্সনটার আগে আমরা ব্যবহার করব সাধারণত এন। বলা আছে দেখেন, নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস, মানে কি তার আদর্শগত দিকগুলো থেকে নেলসন ম্যান্ডেলাকে তুলনা করা হচ্ছে কার সাথে, আব্রাহাম লিঙ্কনের সাথে। যে নেলসন ম্যান্ডেলা একজন আব্রাহাম লিঙ্কন, তো এখানে নেলসন ম্যান্ডেলা এটা প্রপার নাউনই থাকবে। এই যে আব্রাহাম লিঙ্কন এটাও সাধারণত, ঠিক আছে, আব্রাহাম লিঙ্কন সাধারণত প্রপার নাউন, কিন্তু এই যে আব্রাহাম লিঙ্কনের সাথে আমি তুলনা করতেছি, তখন দেখেন আব্রাহাম লিঙ্কন কয়টা হয়ে গেল, দুইটা। আব্রাহাম লিঙ্কন নিজে একজন, এখানে নেলসন ম্যান্ডেলা একজন আব্রাহাম লিঙ্কন। তো সেক্ষেত্রে এই যে অ্যান ইউজ করলাম, যার সাথে তুলনা করব তার আগে এ বা অ্যান বসবে, আর সুনির্দিষ্ট হলে দা বসবে। তো সেক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনটা হচ্ছে আমাদের কমন নাউন। এখানে কমন নাউন হচ্ছে আব্রাহাম লিঙ্কন। তাহলে আমাদের এখানে কমন নাউন হয়ে গেল আব্রাহাম লিঙ্কন। এখন এটাকে আমরা প্রপার নাউন আমি বলতেছি, আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, ইউএসএ প্রেসিডেন্ট ছিলেন, তো ভালো কথা। কিন্তু এখানে আব্রাহাম লিঙ্কনটা, মানে নেলসন ম্যান্ডেলাকে আমি কম্পেয়ার করতেছি আব্রাহাম লিঙ্কনের সাথে, তখন আব্রাহাম লিঙ্কন হয়ে গেল দুইজন, মানে নেলসন ম্যান্ডেলাও একজন এখানে আব্রাহাম লিঙ্কন, মানে এর সাদৃশ্য আব্রাহাম লিঙ্কনের সাথে। এইটা হলো আমাদের তখন কমন নাউন, কারণ এর পূর্বে আর্টিকেল বসেছে। পরে আসেন দেখেন, বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল। বঙ্কিমচন্দ্র ইজ দ্য, তাহলে স্কট, ওয়াল্টার স্কট। তাহলে কি হচ্ছে আমাদের, এই স্কটের আগে দা বসছে কেন, পরে অফ বেঙ্গল স্থান দ্বারা সুনির্দিষ্ট করেছি। পরে আসা যাক, দেখেন, হি থিংস হি ইজ আ রবীন্দ্রনাথ, সে ভাবে সে নিজে একজন রবীন্দ্রনাথ। সে তো আসলে রবীন্দ্রনাথ না, সে নিজেকে তুলনা করতেছে, মানে তার সাদৃশ্যটা দেখাচ্ছে কার সঙ্গে, রবীন্দ্রনাথের সঙ্গে। তাহলে এর আগে এ বসছে, এটা হলো কমন নাউন। এই যে দেখেন, এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার। এখানে এ নিউটন মানে নিউটনের মতো গুণাবলী সম্পন্ন, বৈশিষ্ট্য সম্পন্ন লোকজন, ঠিক আছে। শুধু যদি নিউটন হতো, যে নিউটন কি সূত্র আবিষ্কার করছে, মানে এটাকে কি বলে, নিউটন আবিষ্কার করছে যেগুলো গতিসূত্র আছে, এই গতিসূত্রগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই নিউটনকে যখন আমি বলতেছি, তখন কিন্তু শুধু নিউটন হবে, যে নিউটন ডিসকভার্ড দ্য লজ অফ মোশন। আর এখানে এ নিউটন মানে নিউটনের মতো বৈশিষ্ট্য সম্পন্ন কোনো ব্যক্তি, যে নিউটন বছর বছর জন্মে না। এখন এখানে মজার একটা বিষয়, সেটা দেখেন, একটা আর্টিকেলের প্রশ্ন আসে, এই জিনিসগুলো আমি আবার আপনাদেরকে পরে দেখাচ্ছি, বা পরবর্তীতে আমি এগুলো আরো লিস্ট দিয়ে ইন ডিটেল আলোচনা করব, ডিটেল ডিসকাশন থাকবে। সেটা হচ্ছে, উমর খাইয়াম ইজ নট বর্ন এভরি এজ, সম্ভবত এরকম ছিল। এখন উমর খাইয়ামের আগে কি হবে, উমর খাইয়ামের আগে বসবে বা ইকবাল। তো এই যে উমার, ও দিয়ে শুরু, আমাদের ভয়েল দিয়ে শুরু, সেক্ষেত্রে ওর আগে কিন্তু অ্যান বসবে, যে অ্যান উমর খাইয়াম ইজ নট বর্ন এভরি এজ। তারপরে দেখেন, একই নামের একাধিক বা অনেককে বোঝায়, এক্ষেত্রে প্রপার নাউনটি কমন। এই যে রহিম, রহিম কি নাউন, আমাদের সাধারণত প্রপার নাউন, কিন্তু একটা গ্রামে ধরেন 2 জন 3 জন বা 5 জন রহিম আছে, তা ওই গ্রামে বলছে, তোমাদের গ্রামে যে রহিম গুলো আছে, ওই রহিমদেরকে আমি চিনি, মানে প্রত্যেকটা রহিমকেই আমি চিনি, মানে সবগুলো রহিমকে আমার চেনা আছে। আই নো দ্য রহিমস অফ ইউর ভিলেজ। এখন আমাদের জানি সেবা হাউজিং সোসাইটিতে ধরেন 3 জন জাহাঙ্গীর আছে, কেউ একজন বলতেছে আপনাদের হাউজিং সোসাইটির জাহাঙ্গীরদেরকে আমি চিনি, মানে প্রত্যেকটা জাহাঙ্গীরকেই কেউ একজন চেনে, মানে আমাদের প্রত্যেকের সাথেই তার আছে। সেক্ষেত্রে সে বলতে পারে যে আই এম নোন টু দ্য জাহাঙ্গীরস অফ ইউর হাউজিং সোসাইটি। অনেক সময় একই ক্লাসে, যেমন আমি এলএলবিতে যখন পড়ছি, চাঁপাইনবাবগঞ্জের জাহাঙ্গীর নামে আরেকজন ছিল, তো সেক্ষেত্রে আমি বলতেছি দেয়ার ওয়ার 2 জাহাঙ্গীরস ইন মাই ক্লাস, মানে 2 জন জাহাঙ্গীর ছিল, আমি একজন, ঠিক চাঁপাইনবাবগঞ্জের আরেকজন, একজন নগর আর একজন চাঁপাইনবাবগঞ্জের। তো এই যে কম্প্যারিজনটা আসলো। এখানে আরো কিছু বিষয় আছে, সেটা আপনাদেরকে দেখাই, শেষ হয়ে যায়নি।
লিখবো কোন জায়গায় সেটাই দেখতেছি। যাক দেখেন, আমি বলতেছি ঢাকা ইজ, এটা আমাকে এক স্টুডেন্ট প্রশ্ন করছিল, ইজ মোর পপুলাস দেন ধরেন চট্টগ্রাম বা চিটাগং। এই যে তুলনা হলো, এখানে কিন্তু চট্টগ্রামও আলাদা থাকলো, ঢাকাও আলাদা থাকলো। যে ঢাকা চট্টগ্রামের চেয়ে এই তুলনা কিন্তু আসলে বুঝায়নি, এখানে কোনো সাদৃশ্যতা বুঝায়নি। এক্ষেত্রে কিন্তু ঢাকাটাও প্রপার নাউন, এইটাও প্রপার নাউন, কারণ এর আগে আর্টিকেল বসেনি, মানে ঢাকাকে আমি চট্টগ্রামের সাথে তুলনা করতেছি না। মূলত ঢাকার যে জনসংখ্যা, চট্টগ্রামের জনসংখ্যা, মানে এই দুই স্থানের সাদৃশ্য বুঝাচ্ছি না। এক্ষেত্রে কিন্তু ঢাকাটাও প্রপার নাউন, চট্টগ্রামটাও প্রপার নাউন। কিন্তু যদি এমন হয়, এই যে দেখেন, যে ঢাকা ইজ দা, ঠিক আছে, কি বললাম, ব্যয়বহুল শহর ধরলাম টোকিও, টোকিও অফ এশিয়া, টোকিও অফ এশিয়া। দেখেন ঢাকা ইজ দা টোকিও অফ এশিয়া, এই যে টোকিওটা তখন হয়ে গেল কমন নাউন, কিন্তু নর্মালি টোকিওটা কি, টোকিওটা প্রপার নাউন, জাপানের রাজধানী। তো এই বিষয়টা কি হলো, দেখেন ঢাকা ইজ মোর পপুলাস দেন চট্টগ্রাম, তো এক্ষেত্রে ঢাকাও প্রপার নাউন, চট্টগ্রামও প্রপার নাউন। যাক আমরা একটা উদাহরণ দেখি, দেখেন উইচ ওয়ান ইজ কারেক্ট, তো সেক্ষেত্রে কাজী নজরুল ইসলাম দা শেলি অফ বাংলাদেশ, হ্যাঁ এটাই হবে। আমি কাজী নজরুল ইসলামকে তুলনা করতেছি কার সঙ্গে, পার্সি বিশ শেলির সঙ্গে। তো এই যে পরে অফ বাংলাদেশ স্থান দ্বারা নির্দিষ্ট করছি, এই জন্য দা বসছে। কিন্তু আমি বলতেছি যে কাজী নজরুল ইসলাম, যদি আমাদের অফ বাংলাদেশ না থাকতো তাহলে কি হবে, কাজী নজরুল ইসলাম ইজ আ শেলি, ইজ আ পার্সি বিশ শেলি। পরে দেখেন কাজী নজরুল ইসলাম ইজ দা শেলি অফ দা বাংলাদেশ, এখানে আর দা বসবে না, কেন, বাংলাদেশটা প্রপার নাউন, এর আগে দা বসবে না। তারপরে কাজী নজরুল ইসলাম ইজ আ শেলি অফ বাংলাদেশ, এখানে দা বসবে, কারণ পরে অফ বাংলাদেশ দ্বারা নির্দিষ্ট করা আছে। পরে ডি নাম্বার দেখেন কাজী নজরুল ইসলাম ইজ আ শেলি অফ দা বাংলাদেশ, এখানে বসবে দা, এর জায়গায় আবার এখানে দা আউট, কারণ এটা প্রপার নাউন, এই জন্য এর আগে বাংলাদেশের আগে দা বসবে না। আর যত অফ বাংলাদেশ দ্বারা নির্দিষ্ট করছি সে কারণে এখানে দা লাগবে, যে দা শেলি অফ বাংলাদেশ। তো একমাত্র কারেক্ট এইটা, এইতে কি বলা আছে, কাজী নজরুল ইসলাম ইজ দা শেলি অফ বাংলাদেশ। এই যে দেখেন নজরুল ইসলাম, মানে নজরুল মানে কাজী নজরুল ইসলাম ইজ দা বাইরন অফ বাংলাদেশ, বাইরন মানে এটা হলো লর্ড বাইরন। আমাদের বাংলা সাহিত্যের রেবেল পয়েট বলা হয় কাজী নজরুল ইসলামকে, আর ইংরেজি সাহিত্যের, ইংলিশ লিটারেচারের রেবেল পয়েট বলা হয় লর্ড বাইরনকে। বাইরনকে গ্রিকদের ন্যাশনাল পয়েটও বলা হয়, তাদের জাতীয় বীর, ন্যাশনাল হিরো বলা হয়। তো এখন লর্ড বাইরন আসেন, লর্ড বাইরন অফ বাংলাদেশ। এই যে অফ বাংলাদেশ হওয়ার কারণে কি বসছে, আগে দা বসছে, যে নজরুল ইজ দা বাইরন মানে বিদ্রোহী কবি, বাংলাদেশের বাইরন। তো নজরুলকে তুলনা করলাম কার সঙ্গে, বাইরনের সঙ্গে। তো এটা বাইরন আর তখন প্রপার নাউন থাকলো না, বাইরন হয়ে গেল কমন নাউন, কারণ নজরুল নিজেও তখন বাইরন হয়ে গেছে। এখানে নজরুল নিজেও কি হয়ে গেছে, শেলি হয়ে গেছে। এখন যেহেতু সুপিরিয়র পার্সন, যে যার সাথে তুলনা করা হলো তার আগে সুনির্দিষ্ট হলে দা বসবে, এখানেও তাই। এই যে এখানে বাইরনের সঙ্গে নজরুলকে তুলনা করতেছি, আর অফ বাংলাদেশ যেহেতু সুনির্দিষ্ট করে দিয়েছি। কিন্তু যদি এখানে আমাদের অফ বাংলাদেশ না থাকতো তখন হতো নজরুল ইজা বাইরন, নজরুল কাজী নজরুল ইসলাম ইজা লর্ড বাইরন। আশা করি এইগুলো নিয়ে আর আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। তারপরে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করলে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন হয়ে যায়। তো মজার একটা বিষয় দেখেন, কি বললাম, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসিয়ে, এক্ষেত্রে কিন্তু ট্রেডিশনাল কোনো গ্রামার বইয়ে পসেসিভের কথা বলা নাই, যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি পসেসিভ বসে, কি বললাম, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি পসেসিভ বসে সেক্ষেত্রে যে সেটা কমন নাউন হয় এইরকম ইয়েটা নাই। তো ঝামেলাটা কোন জায়গাতে বাচ্ছে হলো, এই যে যেমন চয়েস, চয়েসটা কি বলতেছি আমরা, অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আই রেকগনাইজ ইওর ভয়েস, তাহলে ভয়েসটা কি নাউন হওয়ার কথা, অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কথা। কিন্তু ঝামেলাটা পাচ্ছে এই যে রেন অ্যান্ড মার্টিন হাই স্কুল ইংলিশ গ্রামার থেকে, যে আই রেকগনাইজ ইওর ভয়েস অ্যাট ওয়ান্স, এর যে কি আর কি সমাধান,
আর যে বইগুলো এই যে ধরেন এইটাই দেখুন, কি টু রেন অ্যান্ড মার্টিন হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এইটাতে আনসার দেওয়া আছে কমন নাউন, যে আই রেকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, মানে আমি কি তৎক্ষণাৎ বা সাথে সাথে তোমার কণ্ঠ কথা চিনতে পেরেছিলাম। এই যে বই থেকে প্রশ্নটা করা। তো এখন এখানে উত্তর দেওয়াই আছে কমন নাউন, এখানে আমি আর ওই জন্য এক্সপ্লেনেশনে যাচ্ছি না, কারণ কাউন্টেবল আনকাউন্টেবল দুটোই হয়, অ্যাবস্ট্রাক্ট বলার সুযোগ আছে, অস্বীকারের সুযোগ নাই। ওই যে বললাম প্রশ্নকর্তারা যে বেসিক সোর্সগুলো থেকে প্রশ্ন করে, এই জায়গাতে আমি এক্সপ্লেনেশন ঢোকাতে যে আপনাদের মস্তিষ্ক নষ্ট করতে রাজি নাই। তাহলে দেখেন, দ্য চ্যারিটি অফ হাতেম টাই ইজ নোন টু অল, অথবা দ্য চ্যারিটি অফ হাতেম টাই ইজ নোন টু অল, এখানে আসছিল হলো আন্ডারলাইন আকারে, আর পরের বারে বলছে দ্য ওয়ার্ড চ্যারিটিজ, আর এখানে বলছে দ্য, একই কথাই। প্রথমটা আসছিল সহকারী থানা শিক্ষা অফিসার, এটিও পদে যেটা, আর পরের বারে এই প্রশ্নটাই রিপিট হয়েছে হাজি দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ডি ইউনিট 14-15-তে, মানে 10-14। তো এক্ষেত্রে এই যে দেখেন চ্যারিটিটা কি হচ্ছে আমাদের, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যখন বলতেছি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দানশীলতা ঘর থেকে শুরু হয়, মানে ঘরটাকে নিকট আত্মীয়দের মধ্যেই দান করতে হবে। ধরেন ঘর থেকে মানে আমার ভাই বা আমার বোন গরিব আছে, দানটা তাদের দিয়েই করতে হবে শুরু। তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সাধারণত চ্যারিটিটা মানে নির্দিষ্ট করলাম না, মানে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো চ্যারিটিটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যখন আমি বলতেছি দ্য চ্যারিটি অফ হাতেম টাই, দেখেন দ্য চ্যারিটি অফ হাতেম টাই ইজ নোন টু অল, এখানে এই চ্যারিটিটা নির্দিষ্ট করে দিয়েছে হাতেম তাই, যে হাতেম তাইয়ের দানশীলতা, বদান্যতা বা দানশীলতা এটা সবার জানা, মানে হাতেম তাই খুব দানশীল ব্যক্তি ছিলেন। তো এই জন্য হাতেম তাইয়ের চ্যারিটি সুনির্দিষ্ট করে দিলাম, সামনে দা বসালাম, পরে অব বসাই, যে সুনির্দিষ্ট করে দিলাম, পূর্বে দা বসায়। তো সেক্ষেত্রে এটা তখন অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, তখন এটা হয়ে যাবে কমন নাউন, এই যে সূত্রতে বলাই আছে। এই যে প্রশ্নটা কিন্তু আসছে হলো পিকেডি সরকারের এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন থেকে আসছে। এই যে দেখেন, দে প্রেইজ দ্য অনেস্টি অফ দ্য গার্ড, দে প্রেইজ দ্য অনেস্টি অফ দ্য বয়, এই লাইনটা কিন্তু ওই বই থেকে, পিকেডি সরকারের বই থেকে, কিন্তু পরীক্ষায় বয়ের জায়গায় গার্ল আসছে। তো সেক্ষেত্রে দেখেন হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান, তো অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো সাধারণত অনেস্টি এই যে কোনো ব্যক্তির গুণ বুঝালাম না, যে সবার ক্ষেত্রে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তো সেক্ষেত্রে অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এখানে বলা হচ্ছে দে প্রেইজ, তারা প্রশংসা করলো, দ্য অনেস্টি অফ দ্য গার্ল, মানে কি বালিকাটির সততার প্রশংসা করলো, তারা বালিকাটির সততার প্রশংসা করলো। এই সততাটা ওই বালিকার বা সততাটা ওই বালকের। তো এক্ষেত্রে অনেস্টিটা নির্দিষ্ট হয়ে গেল, স্পেসিফিক হয়ে গেল, তখন কি হবে, সেক্ষেত্রে এইটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন, কারণ আমরা পূর্বে দা বসিয়েছি। যাক, আজকে আমার ক্লাস নেওয়ার কথা ছিল না, তারপরে আমার দায়িত্বের জায়গা থেকে আমি ক্লাসগুলো আগে রাখতেছি, কারণ ভিডিও ক্লাস আপনারা পরে দেখতে পারবেন, এই ক্লাসগুলো আপনারা পরে দেখে নিতে পারবেন। তাহলে আমরা পরের রুলসটা দেখি। দেখেন, যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণ না বোঝায়, গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝায়, খেয়াল করেন, অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা, যেমন সাকসিড ভার্ব, এর নাউন ফর্ম হচ্ছে আমাদের সাকসেস, ঠিক আছে। নাথিং সাকসিডস লাইক সাকসেস, মানে কি জলেই জল বাঁধে, যখন মানুষ একটা বিষয়ে সফল হয়, কি বললাম, নাথিং সাকসিডস লাইক সাকসেস, মানে কি সফলতার মতো আর কোনো কিছুই সফল হয় না, মানে জলেই জল বাঁধে, যেখানে জল থাকে, এটা বাংলা প্রবাদ, সেখানেই, মানে একটা যখন আপনার জীবনে সাফল্য আসবে, ওই সাফল্যের উপরে আপনি অন্যান্য অনেক বিষয়ে সফল হতে পারেন।
এখন দেখেন যে জুম করার বিষয়টা আমি প্রথমে বুঝতে পারিনি, এখন জুম করে দিলাম। তাহলে দেখেন যখন অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে সাকসেস কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি বলতেছি ধরেন একটা অনুষ্ঠান আপনারা আয়োজন করছেন, সেক্ষেত্রে বলতেছি দা ইভেন্ট ওয়াজ এ সাকসেস বা দা পার্টি ওয়াজ এ সাকসেস। অথবা আমি যে মাস্টার বইটা বের করছি যে দা বুক মাস্টার ইজ এ সাকসেস। সাকসেস মানে সাকসেসফুল থিং। আমি বলতেছি আই এম এ সাকসেস, মানে আই এম এ সাকসেসফুল পারসন। তাহলে কি হচ্ছে, যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা গুণ না বোঝায় গুণ সম্পন্ন ব্যক্তি বা বস্তু বোঝাচ্ছে। কি ব্যাপার, একা একাই লড়ে কেন? বুঝলাম না, একা একাই মনিটর লড়ে চলে যাচ্ছে। ভৌতিক মনে হলো। বোর্ড স্টার্ট হয় না, আবার একা একাই স্টার্ট হয়। আবার একই সমস্যা। ভূত ভাত কিছু আছে নাকি? কিছুই তো বোঝা যাচ্ছে না, থেকে থেকে এক একাই চালু হয়ে যাচ্ছে। তাহলে কি বললাম, যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণ না বোঝায় গুণ সম্পন্ন ব্যক্তি বা বস্তু বোঝায়, এক্ষেত্রে মানে বস্তুর বিষয়টা হয়তো নিচে লিখে রাখছি, ব্যক্তি অথবা বস্তু বোঝায়, সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনটার পূর্বে আর্টিকেল বসে। অ্যাবস্ট্রাক্ট নাউনটি আসলে দুটাই মনে রাখবেন, ব্যক্তি অথবা বস্তু, মানে দুটাই হবে। আবার বলি, এখানে হয়তো আমি কোনো কারণে টাইপিং এ বাদ দিয়েছি, যদি অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা গুণ না বোঝায়। যেমন আমি বলতেছি সাকসেস ইজ দ্য বেস্ট রিভেন্স, মানে কি সাফল্যই বা সফলতাই সবচেয়ে সেরা প্রতিশোধ। তো সাকসেস ইজ দ্য বেস্ট রিভেন্স, সাকসেসটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওটাই বললাম যে আই এম এ সাকসেস, মানে আই এম এ সাকসেসফুল পারসন। অথবা আমি বলতেছি মাই বুক ইজ এ সাকসেস, মানে মাই বুক ইজ এ সাকসেসফুল থিং। ব্যক্তি বস্তু দুটাই হবে। বোর্ড আপনা আপনি একা একাই কাজ করে। এখন বুঝতে পারছি পানি লাগেনি, এই যে পোকাগুলো আছে ঝামেলা করতেছে, পোকাগুলো এই যে দেখেন এখানে দাগ পড়ে গেছে, এটাই আমি দেখতে চাচ্ছিলাম। এই যে দেখেন আপনা আপনি যেখানে টাচ হচ্ছে, এই যে দেখেন যেখানে পোকা টাচ করতেছে সেখানেই সমস্যা। এই যে যেখানে যেখানে দেখেন টাচ করছে, আমি তো ভাবলাম ভৌতিক কোনো কিছু হলো কিনা। তাহলে রুল টুতে দেখেন, যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণ না বোঝায় গুণ সম্পন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন তা কমন নাউন হয়ে যায়। তাহলে হি ইজ এ সাকসেস অথবা আই এম এ সাকসেস, যেই লাউ সেই কদুই, আবার বোর্ড নেমে আসে। দেখেন বিউটি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। না, এই পোকা একদম এই পোকাটা জ্বালিয়ে খেলো। দেখেন প্রথম এক্সাম্পলে জাস্টিস, আমরা দাবি করতেছি উই ওয়ান্ট জাস্টিস, যে আমরা ন্যায় বিচার চাই, ঠিক আছে। অথবা বলা হচ্ছে যে ন্যায় বিচার অবশ্যই করতে হবে, যে জাস্টিস মাস্ট বি ডান ইন এভরি কেস। মানে কি প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা মামলাতেই ন্যায় বিচার করতে হবে।
আর এই যে গ্ল্যাডস্টোনের উক্তি আছে যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, মানে কি ন্যায় বিচার বিলম্ব করা মানে ন্যায় বিচারকে অস্বীকার করা। ধরেন যৌবনকালে কেউ মার্ডার করলো, তার রায় হলো তার বৃদ্ধকালে, তো ওই বুড়া বয়সে তো তার জীবন উপভোগ করেই নিয়েছে, তো ওই সময় তাকে শাস্তি দেওয়া না দেওয়া একই বিষয়। অথবা বলা হচ্ছে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, মানে কি তাড়াহুড়া করে বিচার করা মানে ন্যায় বিচারকে কবর দেওয়া, মানে কি সাক্ষ্য প্রমাণ কোনো কিছুই নিল না, তাতে কি হলো একটা পক্ষ ন্যায় বিচার বঞ্চিত হবে। তো জাস্টিসটা সেক্ষেত্রে কি হবে, জাস্টিসটা হবে সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যখন বলতেছি ন্যায় বিচারের উদাহরণ দি দ্য জাস্টিস অফ সুলাইমানের ন্যায় বিচার মানে খুব বিখ্যাত ছিল, ওয়াজ ফেমাস। তো এই যে ব্যক্তি বিশেষে গুণ যখন আমরা বুঝাবো, তো সেক্ষেত্রে কি হবে, অথবা ওই গুণ দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাবো, সেক্ষেত্রে ওইটার অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, ওইটা তখন হয়ে যাবে কমন নাউন। এখানে দেখেন হি ইজ এ জাস্টিস অব দ্য হাইকোর্ট। এখন কেউ বলতে পারেন যে এখানে তো আমরা অব দ্য হাইকোর্ট দ্বারা নির্দিষ্ট করলাম, এখানে দা হলো না কেন? হাইকোর্টে জাস্টিস অনেকগুলা থাকে, অনেকের মধ্যে সে একজন, এটাও বুঝতে হবে। এই জায়গাতে এই জাস্টিস দা বসবে না, যে হি ইজ দ্য জাস্টিস অব দ্য হাইকোর্ট হবে না, কারণ জাস্টিস অনেক আছে, 11 জন সম্ভবত, তারপরে একজন চিফ জাস্টিস আছে। চিফ জাস্টিস হলে হতে পারতো যে হি ইজ দ্য চিফ জাস্টিস অব দ্য সুপ্রিম কোর্ট, তখন কিন্তু আবার আমাদের হাইকোর্ট ইউজ করার সুযোগ নেই। হাইকোর্টে অনেকগুলো জাস্টিস থাকে, তার মধ্যে একজন বিচারক। উচ্চ আদালতের বিচারকদের আমরা জাস্টিস বলি, তাহলে হি ইজ এ জাস্টিস অব দ্য হাইকোর্ট। তো এখানে জাস্টিসটা কি, জাস্টিস মানে বিচারক, মানে জাজ, হি ইজ এ জাজ অব দ্য হাইকোর্ট, এই জাস্টিস মানে জাজ। তো এটা তখন ব্যক্তির গুণ নাই, এটা ব্যক্তিই বুঝাচ্ছে, এই কারণে এটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন নাই, এটা হয়ে গেল কমন নাউন। থ্যাংক ইউ। কালো ব্যাকগ্রাউন্ড করেন স্যার, তাহলে পোকামাকড় বোর্ডে যাবে না। ধন্যবাদ। আসলে আমার এই বিষয়গুলো বোর্ড ইউজের এক্সপিরিয়েন্স খুবই কম, আস্তে আস্তে ইনশাল্লাহ অভ্যস্ততা এসে যাবে। এখানে দেখেন হি ইজ এ জাস্টিস অব দ্য পিস, এই যে জাস্টিস অব দ্য পিস মূলত মানে বিচারকদেরই বলা হয়। দেয়ার আর 4 জাস্টিসেস প্রেজেন্ট, ধরেন 4 জন বিচারক উপস্থিত আছে। এই জাস্টিস থেকে জাস্টিসেস, যখন আপনি একটা অ্যাবস্ট্রাক্ট নাউনকে কমন নাউন করতে পারবেন, তার আগে তো অবশ্যই আপনি আর্টিকেল ইউজ করতে পারবেন এবং এর প্লুরাল ফর্মও করতে পারবেন, যেটা আমরা আগে দেখে আসলাম যে যখন একটা প্রপার নাউন কমন নাউন হচ্ছে, তখন এর প্লুরালও করা যাচ্ছে। এই যে দেখেন যে আই নো দ্য রোইমস, প্লুরাল করা যাচ্ছে, অথবা এর আগে আর্টিকেল এন ব্যবহার করা যাচ্ছে। ঠিক একইভাবে আমরা এটা দেখি, এই যে দেখেন শি ইজ আ বিউটি, তো বিউটির ক্ষেত্রে দেখেন সে একজন সুন্দরী, সে একজন সুন্দরী মানে কি বিউটিফুল লেডি, সে একজন সুন্দরী বা সুন্দর নারী। ট্রেডিশনালি এটাকে লাভলিও বলা যায়, যে শি ইজ আ লাভলি, লাভলি এর এখন ওই রকম ব্যবহার নাই। তো যাই হোক দেখেন শি ইজ আ বিউটি, তো এই যে বললাম বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, বিউটি উইন্স হার্ট মানে কি সৌন্দর্য মন জয় করে। ডেঞ্জার, ডেঞ্জারটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু সে এই যে ব্যক্তি বোঝাচ্ছে যে সে দেশের জন্য একজন বিপজ্জনক বা খাতারনাক ব্যক্তি, হি ইজ এ ডেঞ্জার টু দ্য কান্ট্রি। তাহলে এই যে ডেঞ্জারের আগে আমরা কি ব্যবহার করলাম, এই ব্যবহার করলাম, তখন আর এইটা মানে কি, এইটার ওই যে কোনো গুণ সম্পন্ন বা দোষ সম্পন্ন মানে দোষ বা গুণ বুঝালো না, তখন দোষ বা গুণ সম্পন্ন ব্যক্তি বুঝালো, মানে বিপজ্জনক ব্যক্তি, মানে ওই ব্যক্তির মধ্যেই বিপদ ভরপুর আছে, বা তার দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বা বিপদে পড়তে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ এখানে আমরা আরো কিছু উদাহরণ অ্যাড করতে পারি। এই যে যেমন এখানে বলা আছে যে দ্য কাইন্ডনেস অফ মহসিন হ্যাজ বিকাম আ প্রভার্ব, ঠিক আছে। এই যে কাইন্ডনেসটা কি, কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু, কাইন্ডনেসটা হচ্ছে আমাদের সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখন এই যে দ্য কাইন্ডনেস অফ মহসিন অথবা দ্য কাইন্ডনেস অফ যে কোনো কাইন্ডনেস অফ দ্য বয় হ্যাজ বিকাম এ প্রভার্ব, তো দ্য কাইন্ডনেসটার ক্ষেত্রে, বা দ্য কাইন্ডনেস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাজ বিকাম এ লিজেন্ড। যেমন এই যে বুড়ি তা ওনার রাস্তায় কাটা বিছাতো, ওই বুড়ির জন্য মানে অসুস্থ হলে খোঁজ খবর নিতে গেলেন, তো এই যে তার প্রতি যে তার দয়ার বিষয়টা, দ্য কাইন্ডনেস অফ দ্য প্রফেট হ্যাজ বিকাম এ প্রভাব, এইভাবে আমরা মডিফাই করে দিতে পারি। তো এক্ষেত্রে ব্যক্তির গুণ নির্দিষ্ট করে দিচ্ছে, তো এক্ষেত্রে কাইন্ডনেসটা তখন হয়ে যাবে কমন নাউন।
এই জায়গায় রেন অ্যান্ড মার্টিনের বইয়ে কিছু উদাহরণ আছে, দেখেন আপনাদেরকে হয়তো বা এখানে নাই, আবার থাকতেও পারে। উদাহরণ কি আছে মনে হয় নাই। এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন কালিদাস ইজ অফেন কল্ড দ্য শেক্সপিয়র অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার শেক্সপিয়র মানে কি, গ্রেটেস্ট ড্রামাটিস্ট বলা হয় কাকে? কালিদাসকে। তো শেক্সপিয়র কি হচ্ছে তখন? শেক্সপিয়রটা হয়ে যাচ্ছে, সাধারণত শেক্সপিয়রটা কি, শেক্সপিয়র ইংল্যান্ডের ন্যাশনাল পয়েট বা ইংল্যান্ডের বা ইংরেজি সাহিত্যের গ্রেটেস্ট ড্রামাটিস্ট। তো এই যে তখন আমি কালিদাসকে তুলনা করতেছি শেক্সপিয়রের সাথে, যে কালিদাস ইজ দ্য শেক্সপিয়র অফ ইন্ডিয়া, তো শেক্সপিয়র তখন কিন্তু আর প্রপার নাউন থাকতেছে না, কমন নাউন হয়ে যাচ্ছে। এখানে আর একটা উদাহরণ আছে, এটা বাইবেলে সম্ভবত আছে, যে লুকমান মানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি একজন, যেমন হি ওয়াজ দ্য লুকমান অফ হিজ এজ, মানে তার যুগের সে লোকমান, মানে তার যুগের সবচেয়ে সে জ্ঞানী ব্যক্তি। তো সেক্ষেত্রে কি হচ্ছে? লুকমান, দা লুকমান, লুকমানটা হয়ে যাচ্ছে কমন নাউন। লুকমান মানে হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আমি যে উদাহরণটা খুঁজলাম এই উদাহরণটা কার মধ্যে জানি আছে, যাক আমি পরবর্তীতে নেক্সট ক্লাসে এই বিষয়গুলো আর উদাহরণগুলো আপনাদের সামনে নিয়ে আসবো স্লাইড আকারে। যেমন একটা বিষয় দেখেন, এই উদাহরণটা আপনাদেরকে দেখে দেখেন, সোলোমন ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। সোলোমন ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। তাহলে এই জায়গায় আমরা বসাতে পারি দ্য ওয়াইজডম অফ সুলেমান। ঠিক আছে, দ্য ওয়াইজডম অফ সুলেমান হ্যাজ বিকাম এ লিজেন্ড বা হ্যাজ বিকাম এ প্রভাব। তাহলে কি হয়ে গেল? ওয়াইজডমটা হয়ে যাবে তখন কমন নাউন। এখন যেটা বলতে চাইলাম, সুলেমান ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, এখন উইজডমের আগে পসেসিভ কেস ইউজ করা হয়েছে হিজ, তো সেক্ষেত্রে কি আমরা এটাকে কমন নাউন বলতে পারবো না? যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে পসেসিভ কেস বসে সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনই থাকবে। আর কোন এক্সাম্পল এখানে আছে? ও দেখেন, দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। তো এই যে দেয়ার ব্রেভারি, এখন এর আগে পসেসিভ কেস দেয়ার আছে, দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। ব্রেভারিটা কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রেভ থেকে ব্রেভারি, অ্যাবস্ট্রাক্ট নাউনই থাকবে। দেয়ার আছে দেখে যে আপনি কমন বলবেন এই সুযোগ নাই। এখানে যে উদাহরণটা 16 নম্বর, আই রেকগনাইজড ইউর ভয়েস, যে আমাদের চয়েসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এখানে ভয়েস কেন অ্যাবস্ট্রাক্ট হলো না আমি বললাম, এটা নিয়ে বিতর্ক আছে। এখানে আর কোনো উদাহরণ আছে নেওয়ার মতো? না, নাই। যাক, নাউনের উপরে আমার আগের কিছু ক্লাস নেওয়া ছিল, ওই স্লাইডগুলো আবার বের করতে হবে, তখন অনেক বেশি ডেটা কালেক্ট করা ছিল কোথা কোথা থেকে বলি, আমার মানে ডেস্কটপ খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ, ডেস্কটপে আছে, হ্যাঁ সম্ভবত ডেস্কটপে আছে। সেটা হলো জেসি নেসফিল্ডের বই, হাই স্কুল ইংলিশ গ্রামার, রেন অ্যান্ড মার্টিন, পিকেডি সরকার, এই যে প্রমিনেন্ট যে বইগুলো, এইগুলো থেকে আরো ইনফরমেশন গোছানো আছে। তো সেক্ষেত্রে নেক্সট ক্লাসে আমি ঠিক ওই স্লাইডগুলো ইনশাল্লাহ বের করে নিয়ে আসবো। এবারে আসি আমরা ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউন। একই বিষয়, ম্যাটেরিয়াল নাউন যেমন ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, পানির নিজস্ব রং নাই, ঠিক আছে, অথবা ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ। তো এই যে ওয়াটার, এটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু আমি বলতেছি এখন নির্দিষ্ট করে দিচ্ছি যে ওয়াটার অফ আওয়ার ট্যাঙ্ক, আমাদের যে বাড়ির ট্যাঙ্কটা আছে, হ্যাজ বিন করাপ্ট, আমরা হ্যাজ বিন পলিউটেড মানে দূষিত হয়ে গেছে, বা হ্যাজ বিন ডার্টি বা ইজ নট ক্লিয়ার, এই যে নির্দিষ্ট করে দিচ্ছি দ্য ওয়াটার অফ আওয়ার ট্যাঙ্ক, আমাদের ট্যাঙ্কের পানি, তখন এটা কি হয়ে যাবে? এটা কমন নাউন হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসায় নির্দিষ্ট করলে ম্যাটেরিয়াল নাউনটা কমন নাউন হয়ে যায়। এই যে দেখেন, দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা বা ওয়াটার অফ দ্য গাংস, গাংসও বলে, গঙ্গাও বলে, অথবা দ্য ওয়াটার অফ দ্য পদ্মা, অথবা দ্য ওয়াটার অফ দ্য রিভার ইজ স্যাক্রিড। একইভাবে দেখেন, গোল্ড ইজ আ প্রেশাস মেটাল, মানে কি মূল্যবান ধাতু। এখন বলা হচ্ছে দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর, অথবা দ্য গোল্ড অফ রাশিয়া ইজ কি বলবো যে মোর ভ্যালুয়েবল। তো এক্ষেত্রে গোল্ড অফ সাউথ আফ্রিকা নির্দিষ্ট করে দিচ্ছি দা বসিয়ে।
এখানে আমাদের কিছুই বের করার দরকার নাই। ধরেন আপনি স্বর্ণ কিনেছেন 22 ক্যারেটের, আমি এমনি বলতেছি, এখানে নাই যে দ্য গোল্ড অফ দ্য নেকলেস অথবা দ্য গোল্ড অফ দ্য রিং ইজ পিওর। এখানে যে স্থান বসাতে হবে তা না, কোনো বস্তুরও নির্দিষ্ট হতে পারে, যে দ্য গোল্ড অফ দ্য রিং অথবা দ্য গোল্ড অফ দ্য নেকলেস। পরের এক্সাম্পলে দেখেন, যখন ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো উপাদান না বোঝায়, উপাদানে তৈরি জিনিস বোঝায়, তখন তা কমন নাউন হয়ে যায়, ওই একই বিষয়। এই যে যেমন আমরা বলতেছি আয়রন, আয়রন ইজ এ ইউজফুল মেটাল, মানে কি আয়রন একটা উপকারী ধাতু বা পদার্থ। কিন্তু যখন আমরা এই যে কমন নাউন করতে পারবো, সেক্ষেত্রে মনে রাখবেন কমন নাউনের পূর্বে আর্টিকেলও বসানো যাবে, এর প্লুরালও করা যাবে। তাহলে দেখেন চেঞ্জ, হি ওয়াজ বা দ্য প্রিজনার ওয়াজ পুট ইন আয়রনস। হি ওয়াজ বা দ্য প্রিজনার ওয়াজ মানে কি কারাবন্দীকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল, বা কয় দিকে। হি ওয়াজ পুট ইন আয়রনস, আয়রন মানে চেন মেড অফ আয়রনস, মানে শেকল, মানে কি তাকে শেকলে বেঁধে রাখা হয়েছিল, বা দ্য প্রিজনার কয়েদি বা কারাবন্দীকে শিকলে বেঁধে রাখা হয়েছিল। তাহলে আয়রনস, আয়রনসটা হয়ে যাচ্ছে আমাদের কমন নাউন। দেখেন হি বট অ্যান আয়রন। এই যে ক্যালেন্ডার, ক্যালেন্ডার যদি দিন বর্ষপঞ্জি হয় তাহলে এখানে এ আর হবে, CALENDAR হবে বর্ষপঞ্জি। কিন্তু যখন এই যে যেটা আমরা লন্ড্রিতে দিয়ে আয়রন করাই, সেক্ষেত্রে এই ক্যালেন্ডারকে আমরা বলি ইস্ত্রি আর কি, আর হবে শেষে, ইস্ত্রি মনে রাখবেন। ইস্ত্রি বুঝালে ক্যালেন্ডারের শেষে মানে আর এর আগে থাকবে ক্যালেন্ডার DAR, আর বর্ষপঞ্জি হলে DAR। তাহলে হি বট অ্যান আয়রন, সে একটা কি কিনলো, ইস্ত্রি কিনলো। এই আয়রনকে কিন্তু আপনি আবার ভার্ব হিসাবে ইউজ করতে পারবেন শার্ট ইস্ত্রি করার ক্ষেত্রে, যে আমি আমার শার্ট ইস্ত্রি করালাম, ঠিক আছে। তাহলে কি হবে, আই হ্যাড মাই শার্ট আয়রন। অথবা আমি বলতেছি আমার শার্ট ইস্ত্রি করতে হবে, আই হ্যাভ টু আয়রন মাই শার্ট, বা আই হ্যাভ টু আয়রন মাই প্যান্টস। এবার আসি আমরা, দেখেন নেল, নেল মানে কি পিন। এই যে কাঠের ইয়েগুলোতে আমরা যে পেরেকগুলো মারি, এই পেরেকগুলো কি থেকে তৈরি, আয়রন থেকে তৈরি। তাহলে দেখেন ড্রাইভ মানে কি বসাও, ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবিল, টেবিলে পেরেক বসাও। এখন ইনটু দ্য প্লাঙ্কও বলতে পারি, তক্তাতে পেরেক বসাও। এই পেরেকগুলো কি থেকে তৈরি, লোহা থেকে তৈরি। হওয়ার পরে এই নেলকে আপনি গুনতে পারবেন। আমি বলতেছি 2টা পেরেক বসাও, যে ড্রাইভ 2 নেলস ইনটু দ্য টেবিল, মানে কি টেবিলে 2টা পেরেক বসাও। তখন ড্রাইভ 2 নেলস, তখন কি বললাম, এই যে দা বসাইতে পারছি, আবার যদি 2 এখানে বসাতাম তখন নেলস হতো, মানে এরা গাড়ি গেলে বসাতে পারে। অথবা আমি বলতেছি যে একটা পেরেক বসাও, ড্রাইভ এ নেল ইনটু দ্য টেবল, মানে একটা পেরেক বসাও। তাহলে এ নেল হোক, 2 নেলস হোক, অথবা নেলস হোক, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, এই নেলটা হয়ে যাবে কমন নাউন। এই যে দেখেন আয়রন নেল গণনাযোগ্য, কারণ আপনি আয়রন ইস্ত্রি, একটা ইস্ত্রি, 2টা ইস্ত্রি, 3টা, এই যে একটা পেরেক, 2টা পেরেক, এগুলো আপনি গুনতে পারতেছেন। এদের পূর্বে আর্টিকেল ইউজ করতে পারতেছেন, প্লুরাল করতে পারতেছেন। এটা আসছে দেখেন ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবল, এখানে নেল কোন প্রকারের নাউন, তাহলে নেইলের আগে আমাদের দা আছে, এটা বোঝাই যাচ্ছে কমন নাউন। এই যে নেল আয়রন থেকে উৎপন্ন বস্তু এবং এর পূর্বে দা আছে, এবং এই যে নেলকে গণনা করতে পারবেন। ঠিক একইভাবে দেখেন রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, ভাত আমাদের প্রধান খাবার। তো এই যে রাইসটা সাধারণত ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আমি এখানে নির্দিষ্ট করে দিছি, বললাম দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, দিনাজপুরের চাল কি ভালো, সুন্দর। তো যখন এই যে নির্দিষ্ট করে দিলাম, যখন নির্দিষ্ট করে দিলাম, পূর্বে দা বসাই দিয়েছি, পরে অব দিনাজপুর মানে স্থান দ্বারা নির্দিষ্ট করে দিলাম। এই যে অব দিনাজপুর, এই অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদিও শুরুতে প্রেপোজিশন পরে নাউন, এটা স্ট্রাকচারালি প্রেপোজিশনাল ফ্রেজ কিন্তু ফাংশনালি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এই যে নির্দিষ্ট করে দেওয়ার ফলে দা রাইস, রাইসটা হয়ে গেল তখন কমন নাউন। একজন বলছেন দা প্লাস যে কোনো নাউন কমন নাউন কি হয় না। আপনি দা কমিটি বললেন, দা জুরি বললেন, সেক্ষেত্রে তো ওরা কমন নাউন হচ্ছে না, ওরা কালেকটিভ নাউনই থাকতেছে। সব ক্ষেত্রে এই সূত্র খাটবে না। কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি ওর আগে দা থাকে, এটা কমন নাউন হয় না। কালেকটিভ নাউনগুলো শুধুমাত্র এই যে দেখেন, কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক বসালে, অথবা ঠিক আছে যেমন সেভারেল পুলিশ, সাম পুলিশ, এইরকম হতে পারে। তাহলে দেখেন কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক বসালে অথবা এস বা ইয়েস যুক্ত করলে তা কমন নাউন হয়। কিন্তু নর্মালি এর আগে দা থাকলে কি হবে না, এটা সিঙ্গুলার থাকলো, পূর্বে দা থাকলো, সেক্ষেত্রে কিন্তু ওইটা কালেকটিভ নাউনই থাকবে।
এই যে দেখেন, দ্য আর্মিস অফ দ্য অ্যালাইজ, অ্যালাইজ মানে মিত্রপক্ষের আর্মিরা আসছিল, কেন ইন টাইম, সময় মতো আসছিল। 12 টিমস, এই যে 12টা টিম উইল পার্টিসিপেট ইন দ্য টুর্নামেন্ট, অথবা বলা হচ্ছে যে 8 টিমস উইল পার্টিসিপেট ইন দ্য ওয়ার্ল্ড কাপ। দেখেন, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, তো পাবলিকটা সাধারণত আমাদের কালেকটিভ নাউন, ঠিক আছে, কিন্তু এই যে 20 পাবলিক, পাবলিকের আগে আমরা সংখ্যাবাচক বসালাম, তখন এটা কি হয়ে গেল, কমন হয়ে গেল। আসলে এই উদাহরণটা হাই স্কুল ইংরেজি রেনান মার্টিনের বই থেকে না, ওখানে পিপল ছিল, এরা পরবর্তীতে প্রশ্নকর্তা মডিফাই করে জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে। এই যে দেখেন, এখানে এই উদাহরণটাই লেখা আছে, কিছু সময় প্রশ্নকর্তারা ভেজাল পাকায় দেয়। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পিপলস, পিপল মানে স্টুডেন্টস। এখানে বোঝাও যাচ্ছে না, যাই হোক, এটা উদাহরণ নাম্বার আপনারা দেখে নিন, 4 নম্বর উদাহরণ। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পিপলস। ঠিক একইভাবে তাহলে কি হচ্ছে, আমাদের পাবলিকটা এখানে কালেকটিভ নাউন থেকে হয়ে গেল কমন নাউন। এখানে ছিল পিপলস, এটাও মাথায় রেখেন, বলে দিলাম। দেখেন, দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল, তো এখানে স্কুলটা কিন্তু কমন নাউন। দেখেন, এখানে স্কুলটা কমন নাউন, ক্লাসটা সাধারণত কালেকটিভ নাউন, কিন্তু এই যে প্লুরাল করলাম, ক্লাস মানে অনেকগুলো শ্রেণী, মানে স্টুডেন্টের সমষ্টি বুঝাইনি, এখানে বুঝাইছে ক্লাস মানে আলাদা আলাদা ভাবে, সমষ্টি ঠিকই একটা না, তখন একের অধিক। দেয়ার আর 10 ক্লাসেস, ক্লাস 1 থেকে ক্লাস 10, এই যে 10টা ক্লাস, সেক্ষেত্রে এটা প্লুরাল হয়েছে, এই কারণে এটা তখন কমন নাউন হয়ে গেছে। এখানে দেখেন, দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল, কিন্তু যখন আমি বলবো এ স্কুল অফ ফিশ, এ স্কুল অফ ফিশ, তখন স্কুলটা হয়ে যাবে কালেকটিভ নাউন, কিন্তু এখানে স্কুল মানে বিদ্যালয়, এটা কিন্তু এখানে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ক্লাস, তাহলে ক্লাস কি হবে, কমন নাউন। এখন কমন নাউন বিকামস প্রপার নাউন, কমন নাউন দ্বারা একটা নির্দিষ্ট কোনো নাম না এখন দেখেন, কমন নাউন একটা নির্দিষ্ট কোনো নাম বোঝালে এবং ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হলে প্রপার নাউন হয়ে যায়। দেখেন, আওয়ার ফাদার উইল সেভ আস, এখানে ফাদার মানে গড, আওয়ার ফাদার, ফাদার মানে আসলে গডকে বোঝাচ্ছে, এগুলা খ্রিস্টানরা বলে। দেখেন, দ্য ইউনাইটেড স্টেট বলা হচ্ছে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, মানে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। তো স্টেটটা কি, স্টেটটা হচ্ছে কমন নাউন। এখানে দেখেন, দ্য ইউনাইটেড স্টেটস মানে এটা একটা দেশের নামের অংশ হয়ে গেছে, তো সেক্ষেত্রে এটা ক্যাপিটাল লেটারে আছে, এটা প্রপার নাউন। রিভারের ক্ষেত্রেই দেখেন, আমি বলতেছি দ্য পদ্মা ইজ আ বিগ রিভার, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, আমি না বলে বলতেছি দ্য রিভার পদ্মা, দ্য রিভার পদ্মা অথবা দ্য পদ্মা রিভার। তো এক্ষেত্রে যদি এই যে নদীর নামের সাথেই রিভারটা থাকে, তখন কি হবে, দ্য রিভার মানে নীল, বা দ্য আমাজন রিভার আমাজন, যখন এই নামের সঙ্গে আবার রিভার চলে আসবে, রিভারটা তখন কি থাকবে না, কমন থাকবে না, ওইটা প্রপার হয়ে যাবে, ক্যাপিটাল লেটারে হবে। যাক, নেক্সট এই উদাহরণগুলো আরো বাড়ায় নিয়ে আসবো। আর আমি অনেকদিন ধরে ক্লাস নেওয়ার মধ্যে নাই, যে কারণে আমার মধ্যে টুকটাক জড়তা আছে। এবার কমন নাউন বিকাম অ্যাবস্ট্রাক্ট, এটা আমরা অনেকবার পড়ে আসছি। এই যে যেমন দেখেন, যদি কমন নাউন দ্বারা কি হচ্ছে, কমন নাউন দ্বারা ব্যক্তি না বোঝায় ব্যক্তির গুণ বোঝায়। যেমন এই ডায়লগটা প্রত্যেকেই মারে, এখানে উদাহরণটা আছে কিনা জানি না, এই যে আছে, চেক দ্য বিস্ট ইন ইউ, পশু আছে, পশু জঙ্গলে থাকে, ওই যে বলে না যে বনের পশু মারলি প্রাণে, মনের পশু রাখলি মনে, লাভ কি, মানে মনের মধ্যেও পশু আছে, বনের মধ্যেও পশু আছে, তো এখানে এই ভিতরের পশুটা বোঝাচ্ছে, মনের পশু। তাহলে চেক দ্য বিস্ট ইন ইউ, চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার মধ্যে যে পশু আছে, এই যে বিস্ট ইন ইউ মানে পশুত্ব, বিস্ট ইন ইউ তোমার পশুত্ব, পশুত্ব মানে তোমার ভেতরের পশুকে দমন করো। তাহলে এই বিস্টটা হচ্ছে কমন নাউন। সাধারণত বলা হচ্ছে কি যে দা ইগল ইজ আ বার্ড অফ প্রে, মানে কি, ইগল হচ্ছে শিকারী পাখি। বিস্ট ঠিক একইভাবে আমরা গাধার ক্ষেত্রে বলতেছি দা অ্যাজ ইজ সরি দা লায়ন ইজ এ বিস্ট অফ প্রে, যে সিংহ শিকারী পশু। তো এই বিস্টটা ওই ক্ষেত্রে কমন নাউন, কিন্তু এখানে দেখেন চেক দ্য বিস্ট ইন, তোমার ভেতরের পশু মানে তোমার পশুত্বকে দমন করো, এটা তখন পশু নাই, এটা হয়ে গেছে পশুত্ব সেন্স দিচ্ছে, তখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন।
যাক ইজি মানে এক্সাম্পলি গ্রাসিয়া। এবার দেখেন দ্য মাদার ইন হার অ্যারোজ অ্যাট দ্য সাইড অফ দ্য পোর বয়, মানে কি গরিব ছেলেটাকে দেখে তার কি হলো, ভেতরে মাতৃত্ব। এই যে দেখেন দ্য মাদার ইন হার মানে তার মাতৃত্ব, দ্য মাদার ইন হার তার ভেতরের মা কি হলো, জেগে উঠলো। অ্যাট দ্য সাইড অফ দ্য, অ্যাট দ্য সাইড অফ মানে দেখে, মানে হোয়েন শি স দা পোর বয়, এখানে অ্যাট দ্য সাইড অফ এই সেন্স দিচ্ছে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে। এটা যদি আপনি ইয়ে করেন, আমি পোস্ট দিয়েছিলাম কিন্তু এ সংক্রান্ত, যে দ্য মাদার ইন হার অ্যারোজ হোয়েন, এই যে অ্যাট দ্য সাইড অফ, এটাকে যদি কমপ্লেক্স করতে যান, বাই চান্স বললে যে এই সেন্টেন্সটার কমপ্লেক্স সেন্টেন্স করেন, তখন কি হবে, দ্য মাদার ইন হার অ্যারোজ হোয়েন শি স দা পোর বয়, মানে দ্য মাদার ইন হার অ্যারোজ অ্যাট দ্য সাইড অফ দ্য পোর বয়। এখন মাদার টেরেসার কথাই বলতেছি, যে দ্য মাদার ইন হার ক্রাইড, মানে কি চিৎকার দিয়ে উঠেছিল বা কেঁদে উঠেছিল, ঠিক আছে, ফর দ্য সাফারিং অফ দ্য পোর অ্যান্ড দ্য ডাউন টুডেন, মানে কি নিম্নবিত্ত এবং গরিবদের যেই দুর্ভোগ, এইটা দেখে মাদার টেরেসার ভিতরের যেই কি বলবো যে মানে তার যে মাতৃত্ব, এটা চিৎকার দিয়ে উঠেছিল বা এটা কেঁদে ফেলেছিল। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য মাদার ইন হার ক্রাইড ফর দ্য সাফারিং অফ দ্য পোর অ্যান্ড দ্য ডাউন ট্রোডেন। এগুলো বিভিন্নভাবে মডিফাই করতে পারেন। একইভাবে দেখেন দ্য ফাদার ইন হিম কুডন্ট বিয়ার দ্য সাইট, মানে কি তার ভেতরের যে পিতা, মানে তার পিতৃত্ব দৃশ্যটা সহ্য করতে পারেনি। এই যে এই প্রশ্নটা আসছে দ্য প্যাট্রিয়ট, ইয়েস, যাক এবার এই প্রশ্নটা অ্যাড করতে হবে, কুডন্ট বিয়ার দ্য প্যাট্রিয়ট ইন হিম কুডন্ট বিয়ার দ্য সাইট। প্যাট্রিয়ট আসছে কি নাকি অন্য এক্সাম্পল আসছে, হ্যাঁ ওয়ারিয়র সম্ভবত আসছে। দ্য ওয়ারিয়র মানে তার ভেতরের যে যোদ্ধা, দ্য ওয়ারিয়র ইন হিম কুডন্ট বিয়ার দ্য সাইট, এইরকম সম্ভবত উদাহরণ একটা আসছে এই 23 সালে নিয়োগ পরীক্ষায়। তো যাক প্যাট্রিয়ট হোক, ওয়ারিয়র হোক, যেটা পারে সেটা হোক, এটা দ্বারা যদি কারো গুণ বোঝায়, সেক্ষেত্রে কি হবে, সেটা হবে কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে কনভার্ট হয়ে যাবে।